ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে, জাতিসংঘে বললেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, মন্তব্য রিজভীর। বাংলাদেশ নিয়ে ভারতের খেলা এখনও শেষ হয়নি বললেন ফারুক। সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও 2 আসামি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদের দায় স্বীকার। এবং উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, চাপ সামলাতে খুলে দেয়া হলো ব্যারাজের 44টি গেট। উত্তরাঞ্চলে বন্যার সংকট। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এই সমর্থন চান তিনি। ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা শুধু আরব বা মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহেলম জেমসকে সাথে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 11টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৩ মিনিটের ভাষণে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। তাদের স্বপ্ন একটি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের। ডক্টর ইউনূস আরো বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের পর্যাপ্ত সহায়তার আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন তিনি। ডক্টর ইউনূস ইউক্রেন রাশিয়া যুদ্ধকে মানবিক ও অর্থনৈতিক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সংলাপে বসে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের অগণিত মানুষ ডক্টর ইউনূস ৩-০ থিওরিতে শূন্য কার্বন নিরসন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব অর্জনের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টিতে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করেন। নোবেলজয়ী ইউনূস বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনকে মনসুন অভ্যুত্থান উল্লেখ করে বলেন, পরবর্তীতে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুর মধ্যে সবথেকে বড় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন, পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বাংলাদেশের হয়ে ভাষণ দেওয়ার সময় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন শান্তি, যেখানে উঠে এসেছে ফিলিস্তিনের বিষয়। এছাড়া বাংলাদেশের বর্তমান সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তর থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, যুক্তরাষ্ট্র। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পল্টনে আরেক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল না। বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এইচএমইউ রিপোর্টে দেখেন বিস্তারিত। রাজধানীর দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণে আয়োজিত সভায় যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ। বাংলাদেশের মানুষ কখনোই আর নতজানু হয়ে থাকবে না। পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে ছেড়ে দেবেন আর 1-2 দিনের মধ্যে
আমাদের একটি বিশাল অঞ্চল প্লাবিত হয়ে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। ভোটারদেরকে জিম্মি করার নির্বাচন, সেই নির্বাচন শেখ হাসিনা করে। এদিকে পল্টন ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল না, তারা কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি। আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিল না, আমি জোর করে বলতে পারি, আমি চিৎকার দিয়ে বলবো যতদিন বাঁচি আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধ চায় নাই, মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তার পিতা শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। অতি দ্রুত তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বানও জানান সাবেক এই সংসদ সদস্য। আপনাদের সাথে থাকব, আমার নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। জানা গেছে, গ্রেপ্তারকৃত নাসির ও তার সহযোগী এনাম সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের মূল হত্যাকারী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আর এই নিয়ে এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করল আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন টোটন, নিপা ও শিশু বায়াজিৎ। ভোররাতে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম। তিনি জানান, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় এই 3 জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন 50%, নিপা 32%, শিশু বায়াজিৎ 45% দগ্ধ হয়। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার কাছাকাছি প্রভাবিত হয় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সকাল 9টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52 মিটার, যা বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও চরবাসী জানান, ভারতের সিকিমে উৎপত্তি স্থল থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের তিস্তা নদীতে প্রবেশ করছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে 44টি গেট খুলে রাখা হয়েছে। টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা আছে। দর্শক, উত্তরাঞ্চলের নদীর পানি বৃদ্ধির আরও খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, তিস্তার পানি বেড়ে কিন্তু বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? রাজ, আপনি যেমনটি বলেছেন, তিস্তার কিন্তু পানি হুহু করে বাড়ছে, যেটা আমরা 12:30টায় বলেছি। এখনও দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে শাখা নদীতে আমি দাঁড়িয়েছি, এখানে কিন্তু পানি হুহু করে বাড়ছে। যেখানে আমি দাঁড়িয়েছি এখানে 12:30টায় কিন্তু পানি ছিল না, এখন কিন্তু পানি বাড়তেই আছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে রংপুর অঞ্চলের যে 19টি নদী রয়েছে, দুধকুমর থেকে শুরু করে তিস্তা, ধরলা থেকে যত নদী রয়েছে সব নদীতে কিন্তু পানি বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে, যদিও এখানে গজলডাবা থেকে শুরু করে এখানে আমাদের ডালিয়া পয়েন্টের সকল বাঁধ খুলে
দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু পানি আরও তীব্রতা এখানে বেড়েছে। নদীর স্রোত বাড়ছে, স্রোত বাড়ার কারণে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে। আমরা অনেক এলাকায় খোঁজ নিয়ে দেখেছি, আমরা 12:30 যেমন বলেছি যে এখানে কৃষকরা বিপাকে পড়েছে, এখানে যারা তিস্তা পাড়ের মানুষ রয়েছে, বিভিন্ন নদী পাড়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু বিশেষ করে গোখাদ্যের সমস্যায় পড়েছে। এখানে গরু ছাগল নিয়ে তারা বিপাকে পড়েছে। অনেকে বলেছে যাদের মাছের ঘের ছিল, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অনেকের মাছের ঘের তলিয়ে কিন্তু এখানে মাছ তারা নদীতে চলে গেছে, সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আরও খোঁজ নিয়ে দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড বারবার বলছেন যে এখানে আমরা সতর্কতার কথা যদিও বারবার বলছি, আমরা যারা জেনেছি যে এখানে কিন্তু সশরীরে এসে কিন্তু কেউ এখানে তাদেরকে উদ্বুদ্ধ করেননি কীভাবে তাদেরকে এখানে মেকআপ দিতে হবে, এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কীভাবে দাঁড়াবে। এখানকার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার যদিও এখানে যোগদান করেননি, তারপরেও বিভাগীয় বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে পদক্ষেপ রয়েছে, আমরা যে জায়গাগুলোতে বাদ দেওয়ার কথা ছিল এখনো সে পর্যন্ত বাদ দিতে পারেননি। অনেক জায়গায় কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে শুধু বস্তা ফেলে রেখেছে, কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির কারণে অনেক জায়গায় এখনো পুরোপুরি বাদ তারা দিতে পারেননি। এখানে পানি হুহু করে বাড়ার কারণে ভাঙা শুরু হয়েছে। আমরা অনেক এলাকায় দেখেছি নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে অনেকে বাড়িঘর কিন্তু সরিয়ে নেওয়ার প্রস্তুতি অনেকে নিয়েছে। অনেকে ভারী মালামাল যা রয়েছে তারা উঁচু স্থানে তারা ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। আমরা আরও একটি বিষয় বলে রাখি যে বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ, তারা কিন্তু এই অতিবৃষ্টির কারণে, ঘন বৃষ্টির কারণে তারা কিন্তু একটু বিপাকে পড়েছে এবং হুহু করে পানি বাড়ার কারণে তিস্তা পাড়ের মানুষ থেকে শুরু করে এখানে আমরা বলি যে কুড়িগ্রাম, লালমনিরহাট, এখানে গাইবান্ধা, এখানে নীলফামারী যে এলাকার মানুষ রয়েছেন, গতকালকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুর জেলায়। আপনারা জানতে পেরেছেন যে এখানে বিশেষ করে এই উত্তর অঞ্চলে যে 8টি জেলা রয়েছে এবং 19টি নদী যে রয়েছে, প্রতিটি নদীতে কিন্তু পানি বাড়া শুরু করেছে। যদিও এখনো বিপদ সীমার কোনো জায়গায় একটু অতিক্রম করেছে, কোথাও নিচে রয়েছে, সব মিলে কিন্তু তিস্তার অবস্থা এখন ভয়াবহ। যদি এভাবে থাকেই, তাই এখানে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন এবং আবহাওয়া অফিস বারবার বলছেন যে বৃষ্টিপাত যদি আরও বেড়ে যায়, সব মিলে কিন্তু তিস্তার পানি আরও বাড়বে, এলাকায় আরও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ হবে। সব মিলে তিস্তা পানি এখন আতঙ্কের একটি জনপদে এখানে আমরা দেখেছি। তবে এখানে যদি গজলটাবে এবং এখানে বাঁধগুলো বন্ধ করে দেওয়া হয়, এখন যদি জলকাবাটগুলো বন্ধ করা হয়, সেক্ষেত্রে পানির তীব্রতা কমে কিন্তু এলাকার মানুষ একটু শান্তিতে থাকতে পারবে। রাজ, রোগীর মতোই রুগ্নদশা কুষ্টিয়ার সদর হাসপাতালের। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বাথরুম। আর সেবা নিতে এসে ভোগান্তির অভিযুক্ত রয়েছে। দেশে বিভিন্ন সেক্টরে পরিবর্তন এলেও কুষ্টিয়া সদর হাসপাতালের অপরিবর্তিত দৃশ্যপটে ক্ষুব্ধ রোগী ও রোগীর স্বজনরা। আল আমিন খান রাব্বির ক্যামেরা হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্চিতা হক। কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বাথরুম এখন ময়লার ভাগাড়। একই দশা হাসপাতাল ভবনের ভিতরেও। যত্রতত্র ময়লা আবর্জনার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। সুস্থ হতে এসে উল্টো অসুস্থ হওয়ার শঙ্কায় রোগী ও রোগীর স্বজনরা। এখানেই শেষ নয়, সেবা নিতে এসে দুর্ভোগে পড়া রোগীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসার টেস্ট করতে হয় বাইরের ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে। এখানেও রয়েছে ক্লিনিক মালিক ও কতিপয় চিকিৎসকদের সিন্ডিকেট। এছাড়া পর্যাপ্ত সিট না থাকার অজুহাতে নোংরা মেঝেতেই নিতে হয় চিকিৎসা। অনেক সময় হাসপাতালে চিকিৎসক না থাকার অভিযোগ করেন কেউ কেউ। বলছে ডাক্তার নেই। আমি বললাম ডাক্তার নেই, ভিতর থেকে যদি আমাকে নিষেধ করে তাহলে আমি টিকিট কাটবো না। ডাক্তার নেই তাহলে আমি চলে যাব। আপনি চেম্বারে চাকরি করেন, আপনি চেম্বারে যান, সাধারণ জনগণ হয়রানি করবেন না প্লিজ। কথা ঠিক আছে ভাই, আর হবে না এরকম। যদি খালার আমরা 20 টাকা দিই তাহলে আমারে ঢুকবে, আর যদি টাকা না দেয় আমার লাইনে 2-4-5 ঘন্টা বসে থাকতে হবে। বেড পাইনি, ভিতরে জায়গা নাই, ডাক্তার এখানে দিল। লাইট নেই, তারপর গরম ফ্যান নাই, তারপর টয়লেটে গেলে বা টয়লেট ভরা, খুব কষ্টকর ব্যাপার। যদিও হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি প্রয়োজনীয় পরীক্ষাগুলো হাসপাতালেই করা হয়। যদি কেউ সিন্ডিকেট করে রোগীদের বাইরে পরীক্ষার জন্য পাঠায়, তবে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের এখানে ল্যাবরেটরির ফ্যাসিলিটিস আছে, তাদেরকে আমরা এখানে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস যে সব পরীক্ষা নিরীক্ষা এখানে করা হয়, সেই অনুযায়ী এখান থেকে তাদেরকে সেবা দেওয়া হয়। সবসময় আমরা বলি আমাদের হসপিটালে যে সাপ্লাই ওষুধ আছে সেইটা দিয়ে চিকিৎসা দেওয়ার জন্য এখানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলা হয়। যদি এরকম এর মধ্যে কেউ যদি বাইরে কোনো রোগীকে পরীক্ষা করতে পাঠায়,
সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। চিকিৎসার মান বৃদ্ধি সহ হয়রানি বন্ধ ও হাসপাতালের পরিবেশ দ্রুত উন্নত করার দাবি রোগী ও রোগীর স্বজনদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। শরতের শুভ্রতা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই এই দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিমার কারিগররা। ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কারিগররা। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারিগররা কাদা, মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। এই ব্যবসাটা আমার বাপ দাদা আমল থেকে করবে লাগছে, এবার আমি করছি। 3টে প্রতিমা বায়না পাচ্ছে, অর্ডার পাচ্ছি। আমার বন্ধু শ্রী মনোরঞ্জন মহন্ত এবার 11টা প্রতিমার অর্ডার পেয়েছে। প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি। কারিগররা বলছেন জিনিসপত্রের দাম বেশি হয় এলাকা ভেদে প্রতিটি প্রতিমার মূল্য ধরা হচ্ছে 18 থেকে 26,000 টাকা। এলাকাভিত্তিক কারণে 18 থেকে 26,000 প্রতিমা অর্ডার পেয়েছি, ভালো লাভবান হওয়া যাবে। আমি আমার ছোট ভাইকে আমার প্রতিমা বানানোর সহযোগিতা করার জন্য এসেছি। এখানে আমার ছোট ভাই প্রতিমা তৈরি করছে, তাই কাজে সাহায্য করতেছি। এদিকে দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে সকল ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তারা। ইতিপূর্বে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। সে নির্দেশনামূলক আমরা কাজ যত সময় শুরু করে দিয়েছি। বিশৃঙ্খলা করতে পারবে না সে লক্ষ্যে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। বিগত দিনে যেভাবে আমাদের উপজেলায় এই শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে, এবারেও যাতে 2024 সালের পূজা তেমনিভাবে আমরা উদযাপন করতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহা উৎসব নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দুর্গাপূজাকে ঘিরে আনন্দ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার বিভাগ থেকে পাশ করেও পেশাগত সনদ পাচ্ছেন না ৩,২০০ জন নার্স। ফলে দীর্ঘ শিক্ষা জীবন শেষ করেও কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না তারা। জাতীয় প্রেস ক্লাবের সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন শতাধিক নার্স। কাজ না থাকায় চরম বিপাকে এসব নার্সরা। এর পেছনে অজানা কারণকে দায়ী করছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপ্লোমা ইন নার্সিং পাশ করার পরে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে একটি কম্প্রিহেন্সিভ পরীক্ষার মাধ্যমে পেশাগত সনদ গ্রহণ করতে হয়, যা সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে রপ্তানির কারণে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের দাম। 2 সপ্তাহ আগের তুলনায় কেজিতে অন্তত 200 থেকে 300 টাকা বাড়তি গুনতে হচ্ছে। ক্রেতারা জানান, কদিন আগেও যে ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি বিক্রি হতো, তা এখন 1700 থেকে 1800 টাকা। আর 1 কেজি 300 গ্রামের ইলিশের কেজি 1800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানি করায় এই দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, মোকামে মাছ কম পাওয়া যাচ্ছে, যা তাও বেশি দামে কিনতে হচ্ছে, যে কারণে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে, জাতিসংঘে বললেন ডক্টর ইউনূস। রোহিঙ্গার প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, মন্তব্য রিজভির। বাংলাদেশ নিয়ে ভারতের খেলা এখনও শেষ হয়নি, বললেন ফারুক।
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও 2 আসামি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। এবং উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি, চাপ সামলাতে খুলে দেওয়া হলো ব্যারাজের 44টি গেট, উত্তরাঞ্চলে বন্যার সংকট। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।